Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, হাইকোর্টের অধ্যক্ষের ভূমিকায় ক্ষোভ। করোনায় দেশে আরও 26 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1488 জন। সীমান্ত ব্যবস্থাপনা ও হত্যা বন্ধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে বললেন একে আব্দুল মোমেন। এবং বিতর্কিত অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ তৃতীয় দিনের মতো অব্যাহত। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.bd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মুখ্য মহানগর হাকিম ও অতিরিক্ত জেলা প্রশাসককে কমিটিতে রাখা হয়েছে। তাদের আগামী 15 দিনের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার মারফত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেই সাথে কলেজ অধ্যক্ষ এবং হোস্টেল সুপারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন। সিলেটের ওই গণধর্ষণের ঘটনায় গণমাধ্যমে আসা প্রতিবেদন নজরে এনে প্রয়োজনীয় আদেশের আর্জি জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মেজবাউদ্দিন। শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ শতপ্রণোদিত রুল সহ এই আদেশ দেন। এদিকে এমসি কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ 3 সদস্যের ওই কমিটি গঠন করে আদেশ জারি করেছে। কমিটির প্রধান করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শহীদুল কবির চৌধুরীকে। কমিটিতে আগামী 3 কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং 7 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আরও 3 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বেলা 12টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে হাজির করা হয় এজাহারভুক্ত আসামি রনি, রাজন এবং সন্দেহভাজন আসামি আইনুলকে। 7 দিনের রিমান্ড চাইলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। গত শুক্রবার রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে ওই গৃহবধূকে গণধর্ষণ করে ছাত্রলীগ কর্মীরা। এই মামলায় যে লুণ্ঠিত মালামালগুলা কোথায় কার কাছে কি অবস্থায় আছে সেইগুলার উদ্ধার সংক্রান্ত ব্যাপারে 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেন। মাননীয় আদালত আসামি পক্ষকে শ্রবণ করেছেন। আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে এই অবস্থায় মাননীয় আদালত উভয় পক্ষকে শ্রবণান্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বলছিলেন সিলেট আদালতের এপিপি খোকন কুমার দত্ত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5219 জনে। এছাড়া 24 ঘন্টায় 1488 জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হওয়ায় দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে হল 3,62,043 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। দিনে দিনে দীর্ঘতর হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় এই তালিকায় যোগ হয়েছে আরও 26 জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5219 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 26 জনের 25 জনই হাসপাতালে মারা গেছেন, বাকি 1 জনের মৃত্যু হয়েছে বাড়িতে। তাদের মধ্যে 21 জন পুরুষ এবং 5 জন নারী।
বয়স বিশ্লেষণে 24 ঘন্টায় মৃতদের 17 জনই 60 50 ঊর্ধ্ব রয়েছেন 5 জন, 40 ঊর্ধ্ব 2 জন, 30 ঊর্ধ্ব 1 জন এবং 20 ঊর্ধ্ব আরও 1 জন। এছাড়া সর্বোচ্চ ঢাকা বিভাগে 16 জন মারা গেছেন, চট্টগ্রামে 5 জন, খুলনা ও সিলেটে 2 জন করে এবং রাজশাহী বিভাগে 1 জন। একই সময়ে করোনা ভাইরাস শনাক্তে সারা দেশের 106টি পরীক্ষাগারে প্রায় 3000 জনের নমুনা সংগ্রহ হয়েছে, আর পরীক্ষা হয়েছে 13,000 জনের। এতে নতুন শনাক্ত হয়েছেন আরও প্রায় 1,500 মানুষ। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,62,000। নতুন শনাক্তের হার প্রায় 12% এবং এ পর্যন্ত মোট শনাক্তের হার পরীক্ষার প্রায় 19%। তবে আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,625 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,73,698 জনে, যা মোট শনাক্তের 75.60%। শাখাওয়াত সুমন, রেডিও টুডে। এদিকে করোনা মহামারীতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। করোনা পরিস্থিতিতে গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষাও। প্রায় 800 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এতে যোগ দেন। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, যে প্রকল্পগুলো অনুমোদন করা হয়েছে তার মধ্যে অন্যতম হল চট্টগ্রাম ঢাকা আশুগঞ্জ নৌপথের উন্নয়ন। বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে দেশ কোনো দুঃসময় পার করছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আজ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও শিশু কিশোরদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের। আজকে নিজেদের সামনে কোনো রাজনৈতিক ইস্যু নেই। তারা বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা এবং এই করোনা সংকট থেকে তারা রাজনীতির ইস্যু খুঁজে নিতে চাইছে। এই সংকটে সারা দুনিয়া কেউই রাজনীতি করছে না, অথচ বাংলাদেশের একটি দল সুপরিকল্পিতভাবে করোনা থেকে রাজনৈতিক ইস্যু খুঁজে নেওয়ার প্রাণান্ত চেষ্টা অব্যাহত রেখেছে। সীমান্ত ব্যবস্থাপনা ও হত্যা বন্ধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক শেষে একথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, বৈঠকে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক বিষয় এবং তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে আলোচনা হয়েছে। বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শহরের পরিবেশকে নির্মল রাখতে নগর বনায়নের উপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, মানুষ এখন হাটবাজারে গিয়ে সাধারণ পণ্য কেনার পাশাপাশি 2-3টি গাছের চারা কিনে নিয়ে আসে। আজ মুজিব বর্ষের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। একটি করে ফলজ, বনজ, ভেষজ গাছ লাগানোর যে স্লোগান, এটি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগান। উনি 1983 সাল থেকে বাংলাদেশের কৃষক লীগের মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। পরবর্তীতে 1996 সালে তিনি যখন প্রথম জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন থেকে তিনি এই বৃক্ষরোপণকে আরও বেগবান করার জন্য সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। এদিকে সৌদি আরবের ফিরতি টিকিট জটিলতা নিরসনের দাবিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় দেশে ফিরে আটকে যাওয়া সৌদি প্রবাসীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে থেকে ব্যানার হাতে যাত্রা করে সেখানে যান তারা। এ সময় ইকামা ও ভিসা নিয়ে হয়রানি বন্ধের দাবি জানান প্রবাসীরা। পরে প্রবাসীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুইটা, যাতে তারা ফেরত যেতে পারে। ইকামার মেয়াদ অলরেডি বেড়ে গেছে, একটা ডান, আর একটা হলো যাদের ভিসা নাই তারা আবার নতুন করে ভিসা করে নিবে, বলছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশীয় অঞ্চল বিষয়ক পরিচালক এস এম বোরহানুদ্দিন।
এর আগে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেন সৌদি ফিরতে ইচ্ছুক প্রবাসীরা। সকাল 10টার দিকে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে প্রধান সড়কে বিক্ষোভ করেন তারা। আধা ঘন্টা ধরে ওই বিক্ষোভের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রবাসীরা জানিয়েছেন তাদের অধিকাংশেরই আগামীকাল ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখনও টোকেন না পাওয়ায় অনিশ্চয়তা পড়ছেন তারা। আমরা আন্দোলন করতেছি না, আমরা দাবির কথা বলতেছি, রাজপথে কাঁদতেছি। আমাদের ভিসার মেয়াদ যেটা বাড়ানোর কথা ছিল 24 দিন সরকারিভাবে, আমরা আগে 3 মাস পাইছি, আমাদের ভিসার মেয়াদ 3 মাস বাড়ছে। প্রায় 70-80 হাজার প্রবাসী এরা বাংলাদেশে ভাই কি করবে ভিসার ডেট শেষ হয়ে গেলে? আমাদের পাঠানোর জন্য অবিলম্বে ব্যবস্থা করতে হবে। কক্সবাজারের রামু বৌদ্ধ মন্দিরে হামলার 8 বছর পূর্ণ হলো আজ। 8 বছর পেরিয়ে গেলেও এখনও কোনো মামলাতেই শুরু হয়নি বিচার কার্যক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের জেরে 2012 সালের 29 সেপ্টেম্বর রাতে হামলা হয় রামুর বৌদ্ধপল্লীতে। এতে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে 13টি বৌদ্ধ বিহার এবং 30টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অবশ্য সরকারি পৃষ্ঠপোষকতায় নান্দনিকভাবে নির্মিত নতুন বৌদ্ধ বিহার গত 2013 সালের 3 সেপ্টেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামুর বৌদ্ধপল্লীতে হামলার ঘটনায় 19টি মামলা হয়েছিল। এর মধ্যে পুলিশ বাদী হয়ে 18টি মামলা করে। অন্য একটি মামলা দায়ের করেন বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তি নিজে বাদী হয়ে। তবে পরবর্তীতে বিবাদীদের সঙ্গে আপোষনামার মাধ্যমে মামলাটি তুলে নেন তিনি। মোট 19টা মামলা হয়েছিল। 19টা মামলার মধ্যে একটা মামলা বাদী কর্তৃক আপোষে নিষ্পত্তি হয়, 18টা মামলা চলমান আছে। তার মধ্যে একটা মামলার বাদী সাক্ষী হয়েছে, আর অন্যান্য মামলার সাক্ষীর জন্য আমরা সমন বা ওয়ান ইস্যু করেছি। আর মামলাগুলোর ব্যাপারে আমরা সাক্ষী সঠিক মতো উপস্থাপন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলছিলেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি জহিরুল ইসলাম টুটুল। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার JMI এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাজ্জাককে হাজির করে তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ইমরুল কায়েস এই আদেশ দেন। এর আগে দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে তাকে দুদক কার্যালয়ে নেওয়া হয়। করোনাকালে নিম্নমানের সাধারণ মাস্ক N95 লিখে কেন্দ্রীয় ঔষধাগারে সরবরাহ করে আলোচনায় আসেন JMI হসপিটাল রিকোয়েস্টিং ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এবার দেশের বাইরের খবর। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে সাবেক 2 রুশ প্রজাতন্ত্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে লড়াই তৃতীয় দিনে গড়িয়েছে। উভয় পক্ষই সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। আজ আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সকালে আর্মেনিয়ার সেনাবাহিনী নাগর্নো কারাবাখের কয়েক মাইল দূরে 2 দেশের মধ্যবর্তী দেশকে সান অঞ্চলে গোলাবর্ষণ করেছে। তাদের সেনারা পাল্টা জবাব দিয়েছে। আর আর্মেনিয়া বলেছে নাগর্নো কারাবাখের সেনাবাহিনী বিভিন্নমুখী হামলা প্রতিহত করেছে। এদিকে আজারবাইজানের মিত্র তুরস্ককে 2 দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,07,000-এ। আর সংক্রমণ শনাক্ত হয়েছে 3,36,00,000 মানুষের, যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 2,49,11,000-এরও অধিক। এদিকে নমুনা সংগ্রহের কয়েক মিনিটের মধ্যে করোনা টেস্টের ফলাফল দিতে সক্ষম বিশ্বজুড়ে এমন করোনা টেস্ট পদ্ধতি চালু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
The great white shark is the third largest living species of the seas. কম বেশি পৃথিবীর প্রায় সব সাগর কিংবা মহাসাগরেই হাঙরের উপস্থিতি রয়েছে। এদের কয়েকটি প্রজাতি সমুদ্র উপকূলে বসবাস করলেও অধিকাংশেরই বাস গভীর সমুদ্রে। সিনেমাতে একে মানুষ খেকো সমুদ্রদানব হিসেবেই তুলে ধরেছেন হলিউডের বেশিরভাগ চলচ্চিত্র পরিচালক। মানুষের কাছে হাঙরকে যেমনভাবেই উপস্থাপন করা হোক না কেন, বাস্তবতা হচ্ছে সমুদ্রের বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই হাঙর। এরা মূলত বড় আকারের শিকারী প্রাণী ও সিল খেয়ে থাকে, যারা খাদ্যের জন্য অপেক্ষাকৃত ছোট আকৃতির মাছ ও পোকার উপর নির্ভরশীল। এই ছোট মাছগুলোর প্রধান খাদ্য বিভিন্ন উদ্ভিদকণা বা শ্যাওলা। তাই সমুদ্রে যদি হাঙর না থাকে, তবে সামুদ্রিক উদ্ভিদকণা বা শ্যাওলার উপর নির্ভরশীল পোকা ও মাছেরা আক্রমণের শিকার হবে বড় মাছগুলোর। তাতে ছোট মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়ে সাগরের পানিতে শ্যাওলার পরিমাণ বাড়বে। তখন সমুদ্রের তলদেশে সূর্যের আলো প্রবেশের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে এবং ব্যাপক ভারসাম্যহীনতা দেখা দেবে সামুদ্রিক জীবনে। পরিবেশবাদীদের দাবি হচ্ছে হাঙর মানুষের জন্য যতটা না হুমকি, তার চেয়ে মানুষই অপেক্ষাকৃত বেশি হুমকির কারণ সামুদ্রিক এই প্রাণীটির জন্য। এই যেমন মহামারী করোনার একটি প্রতিষেধক তৈরির জন্য যখন বিশ্বজুড়ে চলছে তীব্র প্রতিযোগিতা, তখন বিশেষজ্ঞদের অনেকে বলছেন ভ্যাকসিন তৈরির জন্য প্রাণ দিতে হতে পারে প্রায় 5 লাখ হাঙরকে। মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিন তৈরির যে চেষ্টা চলছে তার কয়েকটিতে স্কোয়ালিন নামে এক ধরনের উপাদান ব্যবহার করা হচ্ছে। স্কোয়ালিন প্রাকৃতিক তেল যা তৈরি হয় হাঙরের যকৃতে। 500,000 sharks could be killed in order to save the world from the coronavirus. নমুনা সংগ্রহের পর মাত্র কয়েক মিনিটের মধ্যে সংক্রমণের বিষয়ে চূড়ান্ত ফলাফল জানাতে সক্ষম এমন একটি পরীক্ষা বিশ্বজুড়ে চালু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর করোনা শনাক্তের ক্ষমতা নাটকীয়ভাবে বেড়ে যাবে। We continue to urge countries to focus on 4 essential priorities. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাবট ল্যাবরেটরিতে অর্ডার করা 15 কোটি করোনা টেস্টিং কিট দ্রুতই বিতরণ করা হবে। ট্রাম্প জানিয়েছেন, এসব কিটের প্রতিটি মাত্র 15 মিনিটেই নির্ভুল ফল জানাতে সক্ষম। Today I'm pleased to report that we're announcing our plan to distribute 150 million Abbott rapid point of care tests. ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটিতে নতুন করে 70,589 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সংক্রমণ শনাক্তের সংখ্যা 61 লাখ ছাড়িয়েছে আক্রান্তের তালিকায় বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে। 24 ঘন্টা সময়ের মধ্যে সেখানে মারা গেছেন আরও 776 জন করোনা রোগী। 70,589 cases have been registered in 24 hours. করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে রাজধানী কুইবেক সিটি ও বৃহত্তর মন্ট্রিয়ল সহ 3টি অঞ্চলের জন্য নতুন বিধিনিষেধ জারি করেছে কানাডার সবচেয়ে বড় প্রদেশ কুইবেক। সেখানকার প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া লাগো জানিয়েছেন, বিধিনিষেধের আওতায় 1 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত ওই এলাকাগুলোতে বার, জাদুঘর, সিনেমা ও রেস্তোরাঁগুলি বন্ধ থাকবে। এছাড়া জনসমাগমের সম্ভাবনা রয়েছে এমন পাবলিক প্লেসগুলি বন্ধ রাখা হবে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্য ভিক্টোরিয়াতে আজ মঙ্গলবার নতুন করে 10 জনের করোনা শনাক্ত হয়েছে। এক ব্রিফিংয়ে অঙ্গরাজ্যটির গভর্নর ড্যানিয়েল অ্যান্ড্রু জানিয়েছেন, 24 ঘন্টা সময়ের মধ্যে সংক্রমণে মৃত্যু হয়েছে আরও 7 জন করোনা রোগীর। I can confirm there are now 326 active cases in Victoria. With 10 new cases since my last report. এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে নিজ দেশের নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডিউক। স্থানীয় সময় সোমবার রাতে এক ভাষণে তিনি এই আহ্বান জানান। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 5 সপ্তাহ। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে নজিরবিহীন রাজনৈতিক বিভক্তির মধ্যে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত এবং বাংলাদেশ সময় আগামীকাল সকাল 7টায় এই বিতর্ক অনুষ্ঠিত হবে। দুই প্রেসিডেন্ট প্রার্থীর এই বিতর্ককে কেন্দ্র করে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে প্রস্তুত করা হয়েছে বিতর্কের মঞ্চ। জনমত জরিপে এগিয়ে থেকে বিতর্কে অংশ নিচ্ছেন বাইডেন। এই এগিয়ে থাকা তাকে আত্মবিশ্বাস যোগাবে বলে মন্তব্য করা হচ্ছে। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এবিসির সর্বশেষ জরিপে দেখা গেছে, বাইডেনকে 53% এবং ট্রাম্পকে 43% ভোটার সমর্থন করছেন। 10% ব্যবধানে বাইডেন এগিয়ে থাকলেও সুইং স্টেটগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়েছে রয়টার্স ইপসোস পরিচালিত জরিপ। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। দিন শেষে ডিএসইএক্স সূচক 21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,982 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 853 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 140টির, কমেছে 167টির এবং অপরিবর্তিত রয়েছে 49টির দাম।
এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে 55,96 লাখ টাকার শেয়ার, আর সিএসই 30 সূচক 25 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 11,872 পয়েন্টে। এবার খেলাধুলার খবর। ক্রিকেটের খবর। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় ঘোষণার পরই আজ এই সুখবর দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমের জন্য নিজেদের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে কিউই বোর্ড, যেখানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচের সূচিও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী 2021 সালের 13 মার্চ ড্যানেডিনে হবে প্রথম ওয়ানডে, আর ক্রাইস্ট চার্চে 17 মার্চ দ্বিতীয় এবং ওয়েলিংটনে 18 মার্চ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে খেলবে দুদল। এরপর প্রথম টি-20 মাঠে গড়াবে 23 মার্চ নেপিয়ারে, অকল্যান্ডে 26 মার্চ দ্বিতীয় এবং 28 মার্চ হ্যামিল্টনে হবে সিরিজের তৃতীয় টি-20। ক্রিকেটের আরও খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে মোকাবেলা করবে সানরাইজার্স হায়দ্রাবাদ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এবার শুনুন সেলিব্রিটি খবর। নানান আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন পালিত হয়েছে গেল দিন। এ উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে নিবেদিত মোট 52টি ভাষায় অনুদিত 16টি কাব্য সংকলন। আনিস মোহাম্মদ সম্পাদিত পিস অ্যান্ড হারমোনি শীর্ষক এই বিশেষ সংকলনগুলো দেশের প্রকাশনা জগতের মাইল ফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সহকর্মী আবিদ আজমের একটি প্রতিবেদন। এই মেয়েটি সেই মেয়েটি কৈশোরে হাঁটি হাঁটি পায়, ঘুরে বেড়াতো যে টুঙ্গি পাড়ায়। চাকমা, মারমার, রাখাইন, গারো ও সাঁওতাল সহ দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীয় 17টি ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত সংসারসূচক কবিতা। এছাড়া বাংলা, ইংরেজি, নেপালি, ফ্রেঞ্চ, সুইডিশ, আরবি ও সংস্কৃত সহ বিশ্বের মোট 52টি ভাষায়ও গুণকীর্তন করা হয়েছে তাঁকে। বিষয়টি অভিনবই নয়, এই উদ্যোগ যেন এবারই প্রথম। পথের দুর্বা ঘাসও তোমাকে চিনে তাল গাছে ঝুলে থাকা বিরল বাবুই পাখি। মুজিববর্ষ উদযাপনের ধারাবাহিকতায় মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত পিস অ্যান্ড হারমোনি গ্রন্থে মোট 71টি নির্বাচিত কবিতা স্থান পেয়েছে, যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল সংস্করণেও প্রকাশিত হয়েছে। এছাড়া আওয়ামী সভানেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের বছর 1981 সালকে স্মরণীয় করে রাখতে মোট 81টি কবিতার সংকলন স্বদেশ প্রত্যাবর্তন সংস্করণ শিরোনামে প্রকাশিত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষায়। তুমি জানো তার কণ্ঠস্বর। বিশেষ ওই সিরিজ প্রকাশনায় আরও রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং চ্যাম্পিয়ন অব দ্য আর্থ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণে রেখে নির্বাচিত 52টি কবিতা, 21 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীয় কবির অনুবাদে ক্ষুদ্র নৃগোষ্ঠীয় 17টি ভাষায় অনুদিত হয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের স্মারক হিসেবে 7টি কবিতার সমন্বয়ে মোট 10টি ভাষায় প্রকাশ পেল 10টি কাব্য সংকলন। 70-এর খ্যাতিমান কবি কামাল চৌধুরীর শেখ হাসিনা বাঙালির সম্মান শীর্ষক কবিতা প্রকাশিত হয়েছে মোট 21টি ভাষায়। কবি কামাল চৌধুরীর ওই কবিতার প্রতিটি লাইন মারাঠি, মারিয়াল, গাড়ুয়া, কালামি ও তেলুগু সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে আবৃত্তির জন্য। ইতালীয় ভাষায় অনুবাদ করা হয়েছে অধ্যাপিকা পান্না কায়সারের কবিতা। শেখ হাসিনাকে নিবেদিত এ মহাযজ্ঞের উদ্যোক্তা ও সম্পাদক, অনুবাদক এবং কবি আনিস মোহাম্মদ। আবিদ আজম, রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। রাত 8টায় একই তাপমাত্রা বিরাজ করতে পারে। পরের ঘন্টায় তাপমাত্রা 1 ডিগ্রি কমে হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, যা বজায় থাকতে পারে মধ্যরাত পর্যন্ত। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ আংশিক মেঘলা আর হালকা বাতাস বইছে দক্ষিণ পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 82%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 127, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো।
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের অধ্যক্ষের ভূমিকায় ক্ষোভ। করোনায় দেশে আরও ২৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১,৪৮৮ জন। সীমান্ত ব্যবস্থাপনা ও হত্যা বন্ধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে বললেন একে আব্দুল মোমেন। এবং বিতর্কিত অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ তৃতীয় দিনের মতো ব্যাহত। সুপ্রিয় শ্রোতা, এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 12টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর রাত 12:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল।